আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আমার নিজেকে নিয়ে বাজি না ধরলেও যে টপিকটা নিয়ে বাজি ধরা যায়। তার মানে এই টপিকটা পরীক্ষায় আসেই। যদি শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে দেখা যায় এই টপিক থেকে প্রশ্ন না করে কোনো উপায় থাকে না। সো আজকে আমরা তেমনই একটা টপিক পড়বো শ্বাসক্রিয়া ও শ্বসন অধ্যায়ের। সেই টপিকটার নাম হচ্ছে গ্যাসীয় পরিবহন। আর যখনই আমি তোমাদেরকে বলে দিলাম শ্বসন বা শ্বাসক্রিয়া, তখনই তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে এখানে যে গ্যাসীয় পরিবহন বোঝাচ্ছে সেটা কোন কোন গ্যাসের পরিবহন বোঝাচ্ছে। একটা হচ্ছে অক্সিজেন এবং আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা তো তোমরা সবাই জানো যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তার মানে শ্বাসক্রিয়া ও শ্বসন অধ্যায়ে গ্যাসীয় পরিবহন বলতে আসলে এই দুইটা জিনিসেরই পরিবহন বোঝায়। একটা হচ্ছে অক্সিজেন এবং আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন, রাইট? যেহেতু অক্সিজেনকে প্রথমে লিখছি, তাহলে প্রথমে আমরা কি পরিবহন পড়বো? প্রথমে আমরা পড়বো হচ্ছে অক্সিজেন পরিবহন। হ্যাঁ, কি পরিবহন? অক্সিজেন পরিবহন। এবং এত সুন্দরভাবে তোমাদেরকে এই জিনিসটা আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ তোমরা কখনো ভুলবা না। সো একটু মন দিয়ে যদি তোমরা পড়ো তাহলে দেখা যাবে কি হবে। একটু মন দিয়ে যদি তোমরা পড়ো তাহলে দেখা কিন্তু যাবে যে তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো একটু মন দিয়ে বোঝার ট্রাই করো। সো প্রথমে আমরা পড়বো হচ্ছে অক্সিজেন পরিবহন। তো অক্সিজেন দুই ভাবে পরিবহন হয়, একটা রাসায়নিক ভাবে, একটা হচ্ছে ভৌত ভাবে। সো আমরা রাসায়নিক পরিবহনটা পড়বো, এটা পরীক্ষায় বেশি আসে। তাহলে লিখলাম অক্সিজেনের কি পরিবহন? অক্সিজেনের রাসায়নিক পরিবহন। অক্সিজেনের রাসায়নিক পরিবহন। চলো দেরি না করে পড়ে ফেলা যায়। খেয়াল করো, অক্সিজেন পরিবহন হবে তার মানে ওই বিক্রিয়ার শুরুতেই যে বিক্রিয়ায় যেটা পরিবহন হবে, যেটা পরিবহনের কথা বলবে ওই বিক্রিয়া ওটা থাকবেই। তো তুমি শুরুতে ওটা দিয়ে দিতে পারো। তাহলে যেহেতু অক্সিজেন পরিবহন হবে, এই রাসায়নিক বিক্রিয়া আমি প্রথমে কি দিয়ে দিলাম? প্রথমে আমি দিয়ে দিলাম অক্সিজেন, নো ডাউট। প্রথমে কি দিয়ে দিলাম বলো? অক্সিজেন। হ্যাঁ, আগে পরে দেওয়া নিয়ে কোনো প্রবলেম নয়, তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি আমাদের দেহে একটা রক্তকণিকা আছে, যে কণিকাটা এই অক্সিজেন পরিবহনের সাথে জড়িত। সেই রক্তকণিকা যদি না থাকতো তাহলে কখনোই আমাদের দেহে অক্সিজেন পরিবহন করা পসিবল হতো না। সেই কণিকাটার নাম কি? সেই রক্তকণিকাটার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, বা যাকে আমরা রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল বলেও কিন্তু ডাকি। তো তোমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে ভাইয়া, লোহিত রক্তকণিকা কি তাহলে অক্সিজেন পরিবহন করে? হ্যাঁ, আমাদের দেহে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস অক্সিজেন পরিবহনে সাহায্য করে লোহিত রক্তকণিকা, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে শ্বেত রক্তকণিকা, এবং আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তো এখন দেখো, লোহিত রক্তকণিকা যে এই কাজটা করতে পারে, কেন করতে পারে, কার কারণে এই অক্সিজেনটা সে পরিবহন করতে পারে? উত্তর হচ্ছে ঠিক যে কারণে সে লোহিত রক্তকণিকা হয়েছে, সেই কারণেই সে অক্সিজেন পরিবহন করতে পারে। এক্স্যাক্টলি তুমি ঠিক ধরছো। কোন কারণে সে লোহিত রক্তকণিকা হয়েছে? সে লাল রক্তকণিকা কেন হয়েছে? কারণ তার মধ্যে হিমোগ্লোবিন ছিল। তার মধ্যে যেহেতু হিমোগ্লোবিন ছিল, হিমোগ্লোবিনের কারণে সে লাল হয়েছে। ইভেন এই একই হিমোগ্লোবিনের কারণে সে অক্সিজেনটাকেও পরিবহন করতে পারে। তাহলে লোহিত রক্তকণিকার কোন উপাদান অক্সিজেন পরিবহনে সাহায্য করে? উত্তর নিঃসন্দেহে নির্দ্বিধায় তুমি দিয়ে দিবা হিমোগ্লোবিন। সো তোমরা সবাই কিন্তু জানো যে হিমোগ্লোবিন হচ্ছে 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু। আমি আবারও বলছি, হিমোগ্লোবিন হচ্ছে 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু। তাহলে যেহেতু হিমোগ্লোবিন 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু, তাহলে এই হিমোগ্লোবিনের সংকেত আমরা লিখবো Hb4। তাহলে আবারও বলতেছি, হিমোগ্লোবিন হচ্ছে 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু, এজন্য ওর সংকেত লিখবো Hb4। আর যেহেতু সে 4টি একক নিয়ে গঠিত, সে কিন্তু 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে। তাহলে কত O2 দিয়ে দিব? 4O2। দিস ইজ আনডাউটেডলি আ রিভার্সেবল রিঅ্যাকশন। সো আমরা উভমুখী বিক্রিয়া দিলাম, এবং তোমরা মনে রাখবা প্রথমে কি দিব বলো তো? একদম প্রথমে দিয়ে দিলাম 4, এরপরে গুরুত্বপূর্ণ যে সে হিমোগ্লোবিন O2। তাহলে খেয়াল করে দেখো তো, 4O2, 4O2 আর Hb4 মিলে গেল। এখন আসো, এই যে যৌগটা তৈরি হলো, তার মানে অক্সিজেনের রাসায়নিক পরিবহনের দরুন যে যৌগটা তৈরি হলো, এই যৌগটার নাম কি দেওয়া যায়? খুবই সহজ কথা। দেখো, এই বিক্রিয়ার একদম শুরুতে কি রয়েছে? এই বিক্রিয়ার একদম শুরুতে রয়েছে অক্সিজেন, রাইট? এই বিক্রিয়ার একদম শুরুতে রয়েছে অক্সিজেন, আমরা লিখলাম অক্সিজেনের অক্সি। আর এটা হচ্ছে হিমোগ্লোবিন, তাহলে আমরা লিখলাম হিমোগ্লোবিন। তাহলে অক্সিজেনের অক্সি, হিমোগ্লোবিন পুরাটাই নিলাম। তাহলে বলতো অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে যে যৌগটা হয়েছে তার নাম আমরা কি দিব? অক্সি হিমোগ্লোবিন। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আমরা দিব হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে এই বিক্রিয়াটা বুঝবে না এমন কিন্তু দুনিয়ায় কেউ থাকার কথা না। এত সহজ, এত সাবলীল, এত কিউট একটা বিক্রিয়া, যা মনে রাখা কিন্তু খুবই সহজ। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে অক্সি হিমোগ্লোবিন, হ্যাঁ, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে
যে অক্সিহিমোগ্লোবিন একটা কি ধরনের যৌগ, সেটা কি একটা স্থায়ী যৌগ নাকি সেটা একটা অস্থায়ী যৌগ? এই প্রশ্ন করলে অন্য কেউ পারুক আর না পারুক, যারা তোমরা আমার স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু নিজেরাই পারবা অক্ষর মিলায় মিলায়। কিভাবে খেয়াল করো, দেখো অক্সিহিমোগ্লোবিন অ দিয়ে, তাহলে অতে এটা কি স্থায়ী না অস্থায়ী? উত্তর হচ্ছে এটা অস্থায়ী যৌগ। তাহলে আমার সাথে কয়েকবার বলো, অতে অক্সিহিমোগ্লোবিন, অতে অস্থায়ী, আবার অতে অক্সিহিমোগ্লোবিন, অতে অস্থায়ী। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এসেছিল যে অক্সিহিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ। তো এখন তোমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নটা ঘুরপাক খাবে বলেই তো আমার জন্ম হয়েছে। আমার কাজই হচ্ছে তোমাদের মাথায় প্রশ্ন ঘুরপাক খাওয়ানো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া, ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করে দেখো তো, এখানে তোমাদের মাথায় এখন কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? তোমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে অক্সিহিমোগ্লোবিনকে অস্থায়ী যৌগ বলা হয় কেন? তোমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে অক্সিহিমোগ্লোবিনকে, আমি লিখি দেখো, অক্সিহিমোগ্লোবিনকে অস্থায়ী যৌগ বলা হয় কেন? অক্সিহিমোগ্লোবিনকে অস্থায়ী যৌগ বলা হয় কেন? বলা হয় কেন? হয় কেন দা হয়? তাহলে অক্সিহিমোগ্লোবিনকে অস্থায়ী যৌগ বলা হয় কেন? দ্য উত্তর ইজ অতে অক্সিহিমোগ্লোবিন, অতে অক্সিহিমোগ্লোবিন, অতে এটা অস্থায়ী, বিকজ অতে এটা অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। অ্যান্সার শেষ। এটি অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। তাহলে অতে অক্সিহিমোগ্লোবিন অতে অস্থায়ী, তার কারণ অতে সে অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। এর মানে হচ্ছে যে যদি অক্সিজেনের চাপ অনেক বেড়ে যায় তাহলে অক্সিহিমোগ্লোবিন সেটা তৈরি হওয়ার পরিমাণটাও অনেক বেড়ে যায়। তাহলে অক্সিজেনের চাপ এখানে প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে অক্সিজেনের চাপ যত বেশি থাকবে অক্সিহিমোগ্লোবিন তত বেশি গঠিত হবে। অক্সিজেনের চাপ যদি সামহাও কোনো কারণে কমে যায় তাহলে অক্সিহিমোগ্লোবিনটাও কিন্তু কমে যায়। কিভাবে কমে যায়? যখন অক্সিজেনের চাপ কমে যায় তখন অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে যায়। অক্সিহিমোগ্লোবিন ভেঙে গেলে কিসে কিসে পরিণত হয়? অক্সিজেন আর হিমোগ্লোবিনে সে পরিণত হয়ে যায়। সে কিন্তু তখন মুক্তমৌল হয়ে যায়, সে কিন্তু তখন অক্সিহিমোগ্লোবিন যৌগ থাকে না, সে অস্থায়ী। যদি কখনো অক্সিজেনের চাপ ইজ ইকুয়াল টু 0, তাহলে অক্সিহিমোগ্লোবিনের সংখ্যাও কিন্তু ইকুয়াল টু 0। উদাহরণ দেই, ধরো আমি যদি এখন দাঁড়ায় আছি না, আমি এখন অক্সিজেন নিচ্ছি না, আমি যখনই অক্সিজেনটা নিচ্ছি তখনই সে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন গঠন করতেছে। আবার আমি যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি তখন অক্সিজেনের চাপ আমার দেহে সর্বনিম্ন হয়ে যাচ্ছে, অক্সিহিমোগ্লোবিন ভেঙে আলাদা আলাদা অক্সিজেন আর হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে। আমি যখন দৌড়াতাম, ধরো আমি এখন জগিং করছি, দৌড়াচ্ছি, তাহলে দৌড়ালে আমি বেশি বেশি শ্বাস প্রশ্বাস নিতাম, আমার দেহের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকতো, প্রচুর পরিমাণে অক্সিহিমোগ্লোবিন তৈরি হইতো। তাহলে দৌড়বিদ যারা আছে, অ্যাথলেট যারা আছে, তাদের দেহে কিন্তু অক্সিহিমোগ্লোবিন তৈরির রেটটা অনেক বেশি। তাহলে এখন চলো আমরা তাহলে অক্সিজেনের পড়ে ফেললাম রাসায়নিক পরিবহন।